এর ছেলেরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আবার চলে আসলাম তোমাদের সাথে ক্লাস নিতে, অনলাইন ক্লাসে। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুস্মিতা তালুকদার প্রীতি, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের পড়াই দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে। এই কোর্সটা আমি তোমাদেরকে পড়াচ্ছি। এই কোর্সটার শুরুটাই যেহেতু জাতীয়তাবাদ নিয়ে, আজ আমি যে টপিকটা আলোচনা করব এটাও জাতীয়তাবাদ রিলেটেড। মানে এটা হচ্ছে যে ভারতবর্ষে, আমাদের উপমহাদেশে যে ইংরেজি শিক্ষাটা চালু হলো, ব্রিটিশরা এসে যে নতুন একটা এডুকেশন সিস্টেম চালু করলো, এই এডুকেশন সিস্টেমটা ভারতের জাতীয়তাবাদ বিকাশে কীরকম সহায়তা করেছিল না, মানে সহায়তা করেছিল মানে কীরকম প্রভাব ফেলেছিল আর কি, এই বিষয়টা আলোচনা করব। তো প্রভাবটা আলোচনা করার আগে আমাদের আলোচনা করা দরকার যে তাদের এডুকেশন সিস্টেমটা কেমন ছিল, কি নতুন শিক্ষা ব্যবস্থা তারা ভারতবর্ষে চালু করলো। তোমরা জানো 1757 সালে যে পলাশী যুদ্ধ, এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত শাসনের ভিত্তিটা রচনা করেছিল, এবং পরবর্তীতে যে বক্সারের যুদ্ধ এবং এলাহাবাদ চুক্তি, এর মাধ্যমে একদম পাকাপোক্ত হয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত্তি এই ভারতবর্ষে। তো এরা যখন ভারতবর্ষে আসলো, বিজনেসের উদ্দেশ্যে এসেছিল, এসে তারা একটা গোটা দেশ পেয়ে গেল শাসন করার জন্য। এখন শাসন করাই হোক বা দেশ চালানোই হোক, তারা প্রথমেই যে সমস্যাটায় পড়লো সেটা হচ্ছে ভাষাগত সমস্যা। এখানে মূলত একটা ভাষা না, ভিন্ন ভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন ভাষা, এটা তো প্রথম ধাক্কা তাদের জন্য। আবার মুসলিম শাসকদের যে সকল এলাকা ছিল সেখানে আরবি ফার্সি ভাষা প্রচলিত ছিল। আবার হিন্দু শাসকদের যে সকল এলাকা ছিল সেখানে সংস্কৃত ছিল, প্রচলিত ছিল। তাহলে অফিস আদালতের একটা ভাষা আরবি ফার্সি, মানুষের মুখের একটা ভাষা, আবার অঞ্চল ভিত্তিক আরেকটা ভাষা, এবং এই সকল ভাষার সাথে তাদের যে মূল ভাষা ছিল ইংরেজি, এর কোনো যোগাযোগ নেই। তারা তো মহা সমস্যায় পড়ে যায় আসলে প্রথমে ভাষা নিয়ে। শাসন করুক আর কোম্পানি চালাক, বিজনেসই করুক, ভাষা তো বুঝতে হবে, কথা না বুঝলে তো আর কিছু হবে না। শুরু থেকেই মূলত তারা এই জন্য একটা চেষ্টা করে যে এখানকার শিক্ষা ব্যবস্থায় একটা ইংরেজির প্রচলনটা করতে, যেন তাদের সুবিধা হয়, তারা যেন তাদের ভাবের আদান প্রদানটা করতে পারে। তো তারা যখন ভারতবর্ষের এডুকেশন সিস্টেম নিয়ে করা শুরু করলো যে কিভাবে চেঞ্জ আনা যায়, তখন তারা দেখলো যে ভারতের শিক্ষা ব্যবস্থাটা বেশ প্রাচীনপন্থী। এখানে শিক্ষাটা হচ্ছে ধর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। কীরকম আমি তোমাদেরকে বলছি, পাঠশালা এবং মাদ্রাসা, মক্তব, টোল, মাদ্রাসা, মক্তব, পাঠশালা, এসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আর কি। মক্তব এবং মাদ্রাসা ছিল মুসলিমদের জন্য, টোল এবং পাঠশালা এবং টোল ছিল হিন্দু ভাষাভাষীদের জন্য, হিন্দুদের জন্য, হিন্দু ভাষাভাষী কি বলছি, সরি, হিন্দুদের জন্য। তো এই পাঠশালা আর মক্তব ছিল প্রাথমিক শিক্ষার কেন্দ্র, আর টোল এবং মাদ্রাসা ছিল উচ্চ শিক্ষার কেন্দ্র। এসব জায়গায় সাধারণত আরবি ফার্সি সংস্কৃত ভাষায় শিক্ষা দেওয়া হতো। এই সাধারণ সমাজ, সাহিত্য, ধর্ম, কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্র পড়ানো হতো। তো এই শিক্ষা ব্যবস্থার সাথে ইউরোপিয়ানদের যে শিক্ষা ব্যবস্থা, ইংরেজদের যে শিক্ষা ব্যবস্থা, তার কোনো মিল তারা খুঁজে পেল না। আসলে আমাদের ভারতবর্ষের অন্যতম ঘাটতি কিন্তু ছিল এই শিক্ষায়। দেখো, আমাদের শাসকরা ময়ূর সিংহাসন গড়েছে, তাজমহল গড়েছে, কিন্তু অক্সফোর্ড কেমব্রিজের মতো কোনো বিশ্ববিদ্যালয় গড়েনি। এটা কিন্তু মূল, আমি বলবো আমাদের ল্যাকিংস এখানেই। টেকনোলজির দিক থেকে যে আমরা পিছিয়ে, আমি বলছি না যে ভারতবর্ষের শিক্ষা, আমাদের শিক্ষা ভালো ছিল না, ভালো ছিল, কিন্তু যুগোপযোগী ছিল না।
শিক্ষার সব কিছুর তো একটা হচ্ছে ধারা থাকে। যেমন এখন বিজ্ঞানের চরম শীর্ষে অবস্থান করছি, এই অবস্থায় আমরা যদি শুধুমাত্র সেই প্রাচীন লেখাপড়া নিয়ে পড়ে থাকি আমরা তো পিছিয়ে যাব। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে আমি খারাপ বলছি না, কিন্তু যুগোপযোগী ছিল না এটা বলছে। এবং আমাদের কোনো শাসকে, হিন্দু শাসক বা মুসলিম শাসক যেই হোক, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু অতটা নজর দেননি। তারা বড় বড় স্থাপনা করেছেন, কিন্তু শিক্ষার ক্ষেত্রে তারা ওইটা করেননি। যাই হোক, ওই প্রসঙ্গে না যাই। তো এই যে শিক্ষা ব্যবস্থার একটা মানে ঘাটতি বলা চলে, এই বিষয়টা ইংরেজদের বেশ ভাবিয়ে তোলে কোম্পানিকে। তো তারা ভাবছে, তারা বুঝেছে যে যদি তাদের ব্যবসা চালাতে হয়, শাসন চালাতে হয়, ভাষার আদান প্রদান অবশ্যই করতে হবে এবং কিছু শিক্ষিত শ্রেণীও তাদের গড়ে তুলতে হবে তাদের কাজে সহায়তা করার জন্য। হতে পারে তারা কেরানি শ্রেণী, কিন্তু তাদের কাজে সহায়তা করার জন্য একটা শ্রেণী গড়ে তুলতে হবে। মূলত এই পার্সপেক্টিভ থেকেই ইংরেজরা ভারতবর্ষে শিক্ষার প্রসারে কাজ করেছিল। উদ্দেশ্য যাই হোক, কিন্তু তাদের যে শিক্ষাক্ষেত্রে অবদান, এটাকে একদম ফেলে দেওয়া যাবে না। 1781 সালে ওয়ারেন হেস্টিংস, তার নাম তোমরা সবাই শুনেছ, উনি কলকাতায় একটা মাদ্রাসা গড়ে তোলে, যেটাই আলিয়া মাদ্রাসা, আলিয়া বিশ্ববিদ্যালয়। তো এই মাদ্রাসার মাধ্যমেই, মানে এর মাধ্যমেই ভারতবর্ষে ইংরেজদের হাতে শিক্ষা ব্যবস্থার একটা ধারা শুরু হয়। 1784 সালে উইলিয়াম জোন্স, উনি প্রতিষ্ঠা করেছিলেন এশিয়াটিক সোসাইটি, এবং 1791 সালে জোনাথন ডানকান বানারসে একটা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তো এদের হাত ধরে, এই সব কলেজ মাদ্রাসার হাত ধরে ভারতে তখনকার যে ইউরোপীয় শিক্ষা দীক্ষা, সেগুলোর একটা ধারা শুরু হয়। এরা যখন এই ইংরেজি শিক্ষাটা চালু করতে থাকে, তাদের নতুন নতুন জ্ঞান বিজ্ঞানের সাথে মানুষ যখন পরিচিত হতে থাকে, তখন ভারতবাসীদের মনেও ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ জাগে। এবং যার নাম না বললেই নয়, রাজা রামমোহন রায়। উনি বুঝতে পেরেছিলেন যে ভারতীয়দের যদি এই যুগের প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, তাহলে ইংরেজি শিক্ষা গ্রহণ করতে হবে। উনি একটা প্রতিবেদনও দিয়েছিলেন বড়লাটের কাছে। এটাতে উনি দেখিয়েছিলেন যে ভারতের যে সকল উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণী, তাদের 2/3 বাবা মা চাচ্ছে ছেলেপেলেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে। কাজেই সরকার যেন ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেয়। কারণ ব্রিটিশ গভর্নমেন্ট তখনও ডিসিশন নিতে পারছিলেন না যে ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা যারা করছে, এটা ইংরেজি ভাষায় হবে নাকি ভারতীয়দের মাতৃভাষায় হবে। তারা মূলত কোনো ক্লাসে যেতে চাচ্ছিল না, কারণ তারা দেখেছে যে এখানকার এডুকেশন সিস্টেমটা হচ্ছে মেইনলি ধর্মভিত্তিক। তারা ধর্মের হাত দিয়ে জনগণকে রাগাতে চাচ্ছিল না। কিন্তু ভারতীয় জনগণেরই একটা অংশ বুঝতে পেরেছিল যুগোপযোগী শিক্ষার জন্য ইংরেজি শিক্ষাটা প্রয়োজন। তারা নিজেরাই ইংরেজি শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়েছিল। এছাড়া প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রামগোপাল ঘোষ, ওনাদের একটা উদ্যোগে জোড়াসাঁকোতে কিন্তু ইংরেজি স্কুলও খোলা হয়েছিল। এই ভারতবর্ষে শিক্ষা বিস্তারে আর একজনের নাম না বললেই নয়, তিনি হচ্ছেন হেনরি ড্রামন্ড। ওনার শিষ্য ছিলেন আরও বিখ্যাত আরেকজন, তার নাম তোমরা শুনে থাকবে, হেনরি ভিভিয়ান ডিরোজিও। তো এই হেনরি ড্রামন্ড ধর্মতলা একাডেমি স্থাপন করেছিলেন। ওনার চাইতেও বেশি বিখ্যাত ছিলেন ওনার ছাত্র ডিরোজিও, যিনি কলেজে যোগদান করার পরে ইয়ং বেঙ্গল আন্দোলন যেটা গড়ে তুলেছিলেন। আমি গত লেকচারে তোমাদের সাথে এটা আলোচনা করেছি। তো এদের মাধ্যমে ভারতে নতুন শিক্ষার একটা জোয়ার আসে। তারা পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহ অনুভব করে, এবং এটাও কিন্তু ইংরেজদের একটা উদ্দেশ্য ছিল। ইংরেজরা ভেবেছিল যে যদি পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে চালু করা হয়, তাহলে তারা বুঝবে যে ইংরেজরা কতটা উন্নত, তখন ইংরেজদের শাসন মেনে নিতে তাদের আর কোনো সমস্যা হবে না। এই উদ্দেশ্যও কিন্তু তাদের ছিল ভারতে শিক্ষা প্রবর্তনের ক্ষেত্রে।
1800 সালে লর্ড ওয়েলেসলি উনি এই ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা যাতে দেশীয় ভাষা এবং আদব কায়দা শিখতে পারে, এই উদ্দেশ্য নিয়ে মূলত কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ চালু করেছিলেন। কারণ উনি বুঝেছিলেন, উনি অত্যন্ত ব্যবসায়ী একজন লোক ছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে ব্যবসার সুবিধার জন্য ভাষাটা দুইজনকেই, ভাষার আদান প্রদানকে দুই পক্ষকেই জানতে হবে। যদি ভারতীয়রা ইংরেজির ক্ষেত্রে পিছিয়ে থাকে, তাহলে ব্রিটিশরা কিছুটা ভারতীয়দের আদব কায়দা শিখুক, তাদের বোঝার চেষ্টা করুক, তবু তো বিজনেসটা ভালো হবে। এই উদ্দেশ্য থেকেই কিন্তু উনি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন। এরপর এই পর্যন্ত আমরা যে দেখলাম, এগুলো মূলত সরাসরি ব্রিটিশ সরকারি উদ্যোগে সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না, কোনো আইন করে। ব্রিটিশ সরকার বুঝতে পারলো যে বেসরকারিভাবে যে সকল স্কুল কলেজ চালু হচ্ছে, যেমন যে হেনরি ভিভিয়ান ডিরোজিও বা হেনরি ড্রামন্ড, উইলিয়াম জোন্স, তো এখন সরকারেরও কিছু হস্তক্ষেপ করা প্রয়োজন। তখন 1813 সালে একটা চার্টার আইন হয়। এই চার্টার আইনে ভারতের শিক্ষা বিস্তারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা দায়িত্ব আছে, সেটা প্রথমবারের মতো স্বীকার করা হয় এবং এই আইনেই ভারতীয়দের শিক্ষার মান উন্নয়নের জন্য বার্ষিক 1 লাখ টাকা বরাদ্দ করা হয়। যদিও এই 1 লাখ টাকা দীর্ঘকাল ব্যবহার করতে পারেনি, তারা ইনডিসিশনে ছিল যে এই যে টাকাটা, এটা কোন শিক্ষার জন্য ব্যবহার করবে, পাশ্চাত্য শিক্ষার জন্য নাকি প্রাচ্য শিক্ষার জন্য। এখানে দুটো গ্রুপের সৃষ্টি হয়। একটা গ্রুপ চাচ্ছিল প্রাচ্য শিক্ষা, আরেকটা গ্রুপ চাচ্ছিল পাশ্চাত্য শিক্ষা। যদিও পরবর্তীতে আর প্রাচ্য শিক্ষার পক্ষে যারা ছিল তারা ধোপে টিকেনি, পাশ্চাত্য শিক্ষার জন্য এই অর্থ ব্যয় হবে, এরকম একটা ডিসিশন নেওয়া হয় এবং এই ক্ষেত্রে লর্ড মেকলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। উনি চেয়েছিলেন যে সরকারের যে বরাদ্দ ভারতীয়দের শিক্ষার জন্য, এর পুরোটাই ব্যয় হবে পাশ্চাত্য শিক্ষার জন্য। উনি একটা নীতি ঘোষণা করেন, যেটা নিম্নগামী পরিশ্রবণ নীতি নামে পরিচিত। এখানে লর্ড মেকলে বলেছিলেন যে ভারতে শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব, ঠিক আছে, এই শিক্ষার মাধ্যমে ভারতে এমন একটা শ্রেণী গড়ে তুলতে হবে যারা ইন্টারপ্রিটার হিসেবে কাজ করে, আমাদের দোভাষী হিসেবে কাজ করবে। তারা হবে রক্তে মাংসে ভারতীয়, কিন্তু তাদের রুচি, তাদের রীতিনীতি, তাদের বুদ্ধি হবে ইংরেজদের। বুঝতে পেরেছো তাদের শিক্ষার উদ্দেশ্যটা আসলে কি ছিল? এটা হচ্ছে নিম্নগামী পরিশ্রবণ নীতি নামে পরিচিত লর্ড মেকলে। তো যাই হোক, উদ্দেশ্য যাই হোক, ভারতে এই সরকারিভাবে 1813 সালের চার্টার আইনের পর থেকে সরকারিভাবে বার্ষিক 1 লাখ টাকা ভারতবর্ষের ইংরেজি শিক্ষার জন্য ব্যয় হবে বলে ঘোষণা করা হয় এবং ব্যয় নির্বাহ করা হয়। এরপর 1817 সালে ডেভিড হিউম কলকাতায় গড়ে তুলেছিলেন হিন্দু কলেজ, যেটা ভারতের শিক্ষার একটা প্রাণ কেন্দ্র ছিল, অন্যতম প্রাণ কেন্দ্র, যেটা পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ নামে, বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়। এরপর ইংরেজি শিক্ষাকে ভারতীয়রাও কিন্তু আমি বলবো সাদরেই গ্রহণ করেছিল। একটা শ্রেণীর চাকুরিরও দরকার ছিল এবং তারা দেখলো যে ইংরেজি শিক্ষা গ্রহণ করলে সে চাকরিটা পাওয়া অনেকটাই সহজ হয়। ব্রিটিশরাও চাচ্ছিল ইংরেজির মাধ্যমে শিক্ষা দিতে এবং ভারতীয়রাও সেটাকে অ্যাকসেপ্ট করেছিল। যদিও এটা ছিল শিক্ষিত এবং শহর কেন্দ্রিক, রুট লেভেলের শিক্ষাটা, এই ইংরেজি শিক্ষাটা বা ব্রিটিশদের যে শিক্ষা, সেটা কিন্তু রুট লেভেলে পৌঁছায়নি। ভারতবর্ষের শিক্ষা বিস্তারে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ঘোষণা, যেটা হচ্ছে উড ডেসপ্যাচ বা উডস এডুকেশন ডেসপ্যাচ নামে পরিচিত, যে 1854 সালে। এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা হচ্ছিল। আসলে এই সমস্যার সমাধানের জন্যই 1854 সালে
কোম্পানির যে পরিচালক সমিতি তার সভাপতি চার্লস উড উনি একটা প্রস্তাব দেন, শিক্ষা বিষয়ক প্রস্তাব। এটাই ইতিহাসে উডস এডুকেশন ডেসপাস নামে পরিচিত। এটা রচনা করে উনি ভারতবর্ষে পাঠান। এখানে মূলত উনি কতগুলো সুপারিশ করেছিলেন, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কতগুলো সুপারিশ করেছিলেন। এবং এই ডেসপাসের প্রথমেই যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে ভারতীয়দের শিক্ষিত করে তোলা কোম্পানির নৈতিক দায়িত্ব। প্রথমবারের মতো এটা যে কোম্পানির দায়িত্ব সেটা এই ডেসপাসে স্বীকার করে নেওয়া হয়েছিল। তিনি আরও বলেন যে এখানে যদি শিক্ষার বিস্তার ঘটে তাহলে কোম্পানিরই লাভ হবে, কারণ তাদের শাসন পরিচালনার জন্য বিপুল সংখ্যক কর্মচারী প্রয়োজন। আর এই শিক্ষার মাধ্যমে কোম্পানি বিপুল সংখ্যক অধস্তন কর্মচারী তৈরি করতে পারবে। এই ডেসপাসে আরও একটা কথা বলা হয়েছিল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বলা হয় যে এতদিন ধরে ইংরেজি শিক্ষার মাধ্যম হিসেবে, মানে ইংরেজিটা শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত হওয়ায় ভারতে মাতৃভাষাটা অবহেলিত হয়েছে। কাজেই ইংরেজি শিক্ষার পাশাপাশি দেশীয় ভাষাতেও জ্ঞান বিজ্ঞানের চর্চার প্রসার করতে হবে, এটাও এই উড ডেসপাসে বলা হয়। এছাড়া এখানে আরও কিছু সুপারিশ করা হয়। এই সুপারিশগুলোর মধ্যে ছিল, বলা হয় যে শিক্ষার প্রসারের জন্য ভারতে প্রত্যেকটা প্রদেশে একজন শিক্ষা অধিকর্তার অধীনে একটি করে শিক্ষা বিভাগ খুলতে হবে এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে প্রেসিডেন্সি যে সকল শহর ছিল সে সকল শহরে একটা করে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। প্রেসিডেন্সি শহর হচ্ছে কলকাতা, মুম্বাই, মাদ্রাজ। এইসব শহরে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে যেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এইখানে আরও সুপারিশ করা হয় যে সরকারি মডেল স্কুল এর সংখ্যা বাড়াতে হবে। মাধ্যমিক বিদ্যালয় যেগুলো আছে সেগুলোর আরও বেশি মানে সংখ্যায় বাড়াতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এবং আরেকটা বিষয় বলা হয় যে নারী শিক্ষার বিষয়েও জোর দিতে হবে। কোম্পানিকে নারী শিক্ষার বিষয়ে, নারী শিক্ষার প্রসারেও কাজ চালাতে হবে এবং সেই কাজটা জোরালো ভিত্তিতে চালাতে হবে। উনি এই উড ডেসপাসে উনি আরও উল্লেখ করেন যে এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে 3টা স্তরে ভাগ করতে হবে: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। এবং প্রাথমিক শিক্ষাটা যেহেতু বেস, এই জন্য প্রাথমিক শিক্ষা দেশের প্রত্যেক জায়গায় ছড়িয়ে দিতে হবে এবং এই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে দেশীয় ভাষাতেই হবে। যদিও ভাষার কথাটা উজ্জ্বল ছিল, মানে মূলত প্রাথমিক শিক্ষাটা দেশীয় ভাষাতেই ছিল। উনি বলেন যে দেশীয় বিদ্যালয় গড়ে তুলতে হবে। এখানে ভাষার কথাটা ছিল না, কিন্তু বলেছিল যে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে দেশীয় বিদ্যালয়। দেশীয় বিদ্যালয় মানে দেশীয় ভাষায় হবে, মাতৃভাষাতেই হবে। তো দেশীয় বিদ্যালয় গড়ে তুলতে হবে এবং এগুলোর উন্নতি সাধন করতে হবে। কারণ প্রাথমিক বিদ্যালয় যেহেতু রুট লেভেলে ছিল এবং রুট লেভেলে কোম্পানি কাজ করছিল না, কোম্পানির কাজটা ছিল মূলত শহর কেন্দ্রিক এবং অর্থ বরাদ্দটা যেটা সেটাও ব্যয় হচ্ছিল শহর কেন্দ্রিক। উডের ডেসপাসে এই জন্য এই সুপারিশটা করা হয় যেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও দেশীয় যে সকল বিদ্যালয় আছে সেখানেও কোম্পানি সহায়তা করে এবং সেগুলোর উন্নতি সাধন করে। উনি আরও বলে যে এই যে শিক্ষা যারা দিবে সেটা প্রাথমিক হোক, মাধ্যমিক হোক বা উচ্চ শিক্ষক, এই সকল শিক্ষকদের যথোপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তারা যদি প্রপারলি প্রশিক্ষিত না হয় তাহলে কিভাবে তারা একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলবে? তো শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টা কিন্তু প্রথমবারের মতো উড ডেসপাসে বলা হয়। এবং লাস্টলি যেটা বলা হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেসরকারি যে সকল স্কুল আছে সেগুলোতে সরকারি অনুদান বা গ্র্যান্ট ইন এইড এই প্রথা চালু করতে হবে। এরকম সুপারিশ, এরকম আরও কিছু আমি গুরুত্বপূর্ণ কিছু বললাম, এরকম অনেক সুপারিশ এই উড ডেসপাসে করা হয়েছিল ভারতীয় শিক্ষার উন্নয়নের জন্য। মূলত এই ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে উন্নয়নের ক্ষেত্রে উড ডেসপাসের গুরুত্ব অত্যন্ত বেশি। এইখানেই মূলত সরকারি একটা শিক্ষানীতির কথা বলা হয় এবং এই উড ডেসপাসের পরই সরকারি শিক্ষানীতির প্রতি, ইংরেজি শিক্ষানীতির প্রতি, ইংরেজি শিক্ষা লাভের প্রতি ভারতীয়দের আগ্রহ আরও বেড়ে যায়।
এবং আমরা একটা স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে দেখাই, 1857 সাল থেকে 1882 সালের মধ্যে এই যে 3টা বিশ্ববিদ্যালয় বললাম, এই 3টা বিশ্ববিদ্যালয় থেকে 2835 জন ভারতীয় স্নাতক ডিগ্রি নিয়ে বের হয় এবং 385 জন ছাত্র স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিল। এই উড্ডেস পাসের পরেই এই উন্নতিটা হয়। এছাড়াও সরকারের উৎসাহে লাহোরে এবং এলাহাবাদে নিজেরাই মানে স্থানীয় সরকারি 2টো বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিল। আসলে এই উড্ডেস পাসকে ভারতীয় শিক্ষানীতির ম্যাগনা কার্টা বলা হয়। এই যে কি বলবো, উড্ডেস পাসের দেখো আমি গুরুত্বটা আমার কাছে সবচেয়ে যেটা লেগেছে সেটা হচ্ছে কোম্পানি ব্যবসা করতে এসেছে, এখন শাসন করছে। তাহলে যেহেতু তারা শাসন করছে সেহেতু ভারতীয়দের শিক্ষার দায়িত্বটাও যে তাদের, এই কথাটা কিন্তু বোল্ডলি এই উড্ডেস পাসে বলা হয়েছিল। ভারতীয়দের কিভাবে শিক্ষিত করবে এই দায়িত্বটাকে কোম্পানিকে নিতে হবে, এটা কিন্তু অনেক বড় একটা কথা। এবং নারী শিক্ষার প্রতিও কিন্তু এইখানে জোর দেওয়া হয়েছিল। এবং এই উড্ডেস পাসের পরেই যতটুকু নারী শিক্ষিত হয়েছিল এর পরেই হয়েছিল কিন্তু। এই জন্য এইসব দিক থেকে বিচার করলে এই উড্ডেস পাসের গুরুত্ব ভারতীয় ইতিহাসে, ভারতীয় শিক্ষানীতির ইতিহাসে অনস্বীকার্য। যদিও এর অনেক সমালোচনাও আছে, সব কাজেরই সমালোচনা আছে, এটারও তার ঊর্ধ্বে না। এটার প্রথম যেটা সমালোচনা সেটা হচ্ছে এখানে বলা হলো কোম্পানির দায়িত্ব, বলা হলো শিক্ষা ব্যবস্থার কথা, বিভিন্ন স্তরের কথা, কিন্তু এটা কিন্তু বলা হয়নি যে শিক্ষা হচ্ছে জনগণের মৌলিক অধিকার। এই কথাটা কিন্তু উড্ডেস পাসে বলা হয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা এই উড্ডেস পাসে। শিক্ষা জনগণের অধিকার, এটা কোম্পানি দিবে না, সরকার দিবে না, এই অধিকার দিতেই হবে। মানে সুবিধা না, এটা সুবিধা দিবে না, এটা অধিকার, পাওয়ার। এই কথাটা এই উড্ডেস পাসে বলা হয়নি। এছাড়া এই যে বিভিন্ন সুপারিশ করেছে, এই সুপারিশের সবগুলোই কিন্তু কার্যকর হয়নি। এই জন্য অনেক ঐতিহাসিক বলছেন যে এটা আসলে ম্যাগনা কার্টা না। যদি এটা ম্যাগনা কার্টাই হতো তাহলে প্রত্যেকটা সুপারিশই কার্যকর হতো, কিন্তু দেখা যায় যে কার্যত 2-1টা সুপারিশ ছাড়া বেশিরভাগ সুপারিশই অবহেলিত থেকে গিয়েছে, যেগুলো কার্যকর হয়নি। এই উড্ডেস পাসের আরেকটা দুর্বলতা হচ্ছে এখানে কিন্তু বৃত্তিমূলক শিক্ষা যেটা, এটার প্রসারের বিষয়ে কোনো কথা বলা হয়নি। কিন্তু সাধারণ শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বৃত্তিমূলক শিক্ষার উপর কোনো গুরুত্ব বা এর প্রসারে কোনো কাজের কথা এখানে বলা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষা যেটা, সেটা প্রাথমিক লেভেলেই সীমাবদ্ধ ছিল। উচ্চশিক্ষার লেভেলে যে মাতৃভাষা, এটা কিন্তু উড্ডেস পাসে উল্লেখ করা হয়নি। তাছাড়া পরবর্তীতে আর আমি তোমাদেরকে পড়াবো হান্টার কমিশনের যে রিপোর্ট, এই হান্টার কমিশন কিন্তু উড্ডেস পাসের আরেকটা দুর্বলতা তুলে ধরে, সেটা হচ্ছে যে এখানে মুসলিমদের যে শিক্ষা সেই বিষয়টা অবহেলিত থেকে গিয়েছে। যে কোম্পানির যে শিক্ষা ব্যবস্থা, যে ইংরেজি শিক্ষা, এটা ছিল মুসলিম ঐতিহ্যের পরিপন্থী। মুসলমানদের শিক্ষাটা ছিল ধর্মকেন্দ্রিক। সেই ধর্মীয় বিষয়ে কিন্তু কোম্পানি বা ইংরেজরা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে মুসলমানরা ডে বাই ডে শিক্ষা থেকে পিছিয়ে গিয়েছে, শিক্ষা তারা গ্রহণ করেনি। বিশেষ করে অশিক্ষিত যে সকল মুসলিম ছিল তারা কিন্তু ইংরেজি শিক্ষাকে বর্জন করেছে, তারা ভেবেছে এটা তাদের ধর্মের প্রতি আঘাত। যাই হোক, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকবেই, উড্ডেস পাসেরও আছে, কিন্তু ভারতীয় শিক্ষাবর্ষের প্রসারে এর গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। আমি আমার এই আলোচনাটা আজকে এখানেই শেষ করব। মূলত আমি তোমাদেরকে এই শিক্ষা পড়াতে আমার 2টো ক্লাস লাগবে। আজ অর্ধেকটা মতো হলো, নেক্সট ক্লাসে আমি বাকিটা শেষ করব। তো আমার ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবে। ভালো থাকো তোমরা। তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। বাই।